আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত একটা বিষয়ের আলোচনা শুরু করব। আমাদের যে টপিকসটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি, অর্থাৎ বাংলায় করলে যেটা হয় ধ্রুপদী সমাজ বিজ্ঞানিক তত্ত্বসমূহ অথবা সমাজতাত্ত্বিক তত্ত্বসমূহ। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা অলরেডি এর আগের যে ক্লাসগুলো ছিল সেখানে চেষ্টা করেছি হচ্ছে যে আমাদের তত্ত্ব কোত্থেকে আসলো কিংবা সমাজতাত্ত্বিক তত্ত্বের প্রেক্ষাপটগুলো কি কি। সেক্ষেত্রে আমরা দুটো বিষয় আলোচনা করার চেষ্টা করেছি। একটা হচ্ছে সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটের যে বুদ্ধিবৃত্তিক পাশাপাশি যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কনটেক্সট আছে সেই কনটেক্সটটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আমরা। আজকে মূলত আমরা একটু জানার চেষ্টা করব ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি বলতে কি বোঝায় বা হোয়াট ইজ ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি, এবং এক্ষেত্রে আমরা কাদের নাম বা কাদেরকে আমরা সামনে আনতে পারি এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ক্লাসিক্যাল আয়ের যে উপরে যে ফোঁটাটা থাকে সেখানে আমরা একজনের ছবি দিয়েছি, অগাস্ট কোতের ছবি। এরপর হচ্ছে সোসিওলজিক্যাল যে শব্দটা আসছে সেখানে আমরা কার্ল মার্কস, এরপর হচ্ছে এমিল ডুরখেইম, এবং শেষের দিকে আমরা ম্যাক্স ওয়েবারের তত্ত্বটা, ম্যাক্স ওয়েবারের একটা সুন্দর একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, প্রথমে একটু আসি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ এন্ড লার্নিং আউটকামস অফ টুডেস ক্লাস। অর্থাৎ আজকের যে ক্লাসটা আমরা করছি সেই ক্লাসের লার্নিং আউটকামসটা কি, অবজেক্টিভসটা কি, এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে একটু জানবো। খেয়াল করে দেখেন, প্রথমে হচ্ছে যে আমরা আজকের ক্লাসে প্রথমে আমরা জানার চেষ্টা করব যে অবজেক্টিভসটা কি সেটা একটু প্রথমে বলে নিচ্ছি। সেটা হচ্ছে টু ডেভেলপ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি ইজ। অর্থাৎ আমরা একটু জানতে চাচ্ছি যে ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বসমূহ বা সমাজ বৈজ্ঞানিক তত্ত্বসমূহ বলতে কি বোঝায়, এটা আমরা প্রথমে জানবো। 2 নম্বর আমরা জানবো টু লার্ন দ্য ক্লাসিক্যাল সোশ্যাল থিওরিজ, অর্থাৎ সমাজ বিজ্ঞানের যে তত্ত্বগুলো বা সামাজিক বিজ্ঞানের যে তত্ত্বগুলো রয়েছে যেগুলোকে আমরা ক্লাসিক্যাল বলি, ক্লাসিক্যাল বলতে কি বোঝায় বা ক্লাসিক্যাল তত্ত্বগুলো কি সে নিয়ে আমরা খানিকটা আলোচনা করার চেষ্টা করব। সো হোয়াট উইল বি আওয়ার লার্নিং আউটকামস, আমাদের আজকের ক্লাস থেকে আমরা কোন কোন বিষয় সম্পর্কে ধারণা পেতে পারি বা শিখতে পারি সেটা একটু বলছি। যে আফটার কমপ্লিটিং দিস ক্লাস, students will be able to understand and describe a range of classical approaches to theorizing society, অর্থাৎ সমাজকে দেখার, সমাজকে বোঝার যে ধ্রুপদী চিন্তা ভাবনা গুলো কেমন ছিল সেটা সম্পর্কে আমরা জানবো। তারপরে নেক্সট যেটা আমরা বোঝার চেষ্টা করব বা আমরা জানবো এই ক্লাস শেষ করলে সেটা হচ্ছে যে summarize the key concern features in the works of August Comte, Karl Marx, Emil Durkheim and Max Weber। ঠিক আছে, বলা হচ্ছে প্রথমে বলছি আমরা for the timing this lecture will cover August Comte, Karl Marx and Emil Durkheim, অর্থাৎ সময়ের প্রয়োজনে বা সময়ের কারণে আমরা হয়তো কার্ল মার্কস, অগাস্ট কোট এবং এমিল ডুরখেইম সম্পর্কে ফোকাস করার চেষ্টা করব। আবার বলছি যে আজকের এই ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি যে ক্লাসটা আপনাদেরকে নিচ্ছি সেটা আমরা নেক্সট টাইমেও বা নেক্সট ক্লাসেও আমরা কন্টিনিউ করব। আচ্ছা, প্রথমে আসি যে দেখেন খুব সুন্দর করে বলা হচ্ছে যে ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি, at first we have to define what does it mean by or what is classical sociological theory, অর্থাৎ সমাজ বিজ্ঞানের তত্ত্বগুলোর মধ্যে যেগুলো ক্লাসিক্যাল সেগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব। দেখেন খুব সুন্দর করে আমি ভাগ ভাগ করে দিয়েছি। প্রথমে আসি, দুইটা তিনটা শব্দ এখানে আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি, বা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে সোসিওলজিক্যাল থিওরি। তাহলে যদি ক্লাসিক্যাল বলি, ক্লাসিক্যাল শব্দটার অপোজিটে বর্তমানে হচ্ছে মডার্ন শব্দটাকে সামহাও ব্যবহার করার চেষ্টা করা হয়। কিভাবে, কেন ক্লাসিক্যাল বলতে বোঝাচ্ছি, এখানে আমাদের ড্রেসের ক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় আমরা দোস্ত তোর ড্রেসটা খুবই ক্লাসিক ড্রেস হয়েছে বা খুব চমৎকার হয়েছে, অর্থাৎ somehow it is related to our history or previous history সাথে যুক্ত, আমাদের অতীতের সাথে যুক্ত মনে করা হয় ক্লাসিক্যাল বললে। তাহলে বলা হচ্ছে আমরা তাহলে প্রথমে ক্লাসিক্যাল বলতে কি বুঝছি সেটা একটু জানি। বলা হচ্ছে যে ক্লাসিক্যাল মিন্স রিলেটিং টু দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট পিরিয়ড অফ অ্যান এরা অফ স্টাডি, অর্থাৎ কোনো একটা জ্ঞানের ক্ষেত্রে বা কোনো একটা বিষয়ের ক্ষেত্রে প্রথম দিকে যে জ্ঞানটা আছে, জ্ঞানের প্রথম দিকে যেটা আছে, স্তরটা আছে, সেই সময়কালের যে চিন্তা ভাবনাগুলো
সেগুলোকে ক্লাসিক্যাল বলা হয়। তাহলে একটু খেয়াল করে দেখেন, সমাজ বিজ্ঞান কিংবা নৃবিজ্ঞানের যে জন্ম, বিশেষ করে নৃবিজ্ঞানের প্রায় 200 থেকে 250 বছরের যে জন্ম ইতিহাস আমরা পাই, সেটা প্রথম দিকে যেসব মানুষের তত্ত্বগুলো ছিল সেগুলোকে আমরা কি বলতে পারি, ক্লাসিক্যাল থিওরি বলতে পারি। আবার একটু খেয়াল করেন, দ্বিতীয়তে যে কথাটা বলা হচ্ছে যে created in Europe between the early 18th century and the early 19th century or have their roots in the culture of that period। অর্থাৎ সমাজ বিজ্ঞানের বা সামাজিক বিজ্ঞানের যেসব তত্ত্বগুলো আপনার 18 শতক কিংবা 19 শতকের শুরুর দিকে জন্ম লাভ করেছিল, কিংবা জন্ম লাভ করার অর্থ হচ্ছে অরিজিনেটেড, অর্থাৎ সে সময় এই তত্ত্বগুলো বিকাশ লাভ করে, ডেভেলপ হয়, বিকশিত হয়েছিল, সেই তত্ত্বগুলোর নাম হচ্ছে কি ক্লাসিক্যাল, সেগুলোকে বলছি আমরা ক্লাসিক্যাল থিওরি। খেয়াল করে দেখেন, দ্বিতীয় হচ্ছে আমরা বলছি সোসিওলজিক্যাল থিওরি। তাহলে সেইডম্যান বলছেন, তার 2016 সালের একটা বই থেকে নেওয়া হয়েছে, তিনি বলছেন sociological theories are analytical frameworks or paradigms that are used to study and interpret social phenomena। খেয়াল করে দেখেন, যে তত্ত্ব দিয়ে বা যে ধারণা দিয়ে সামাজিক প্রপঞ্চকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, অধ্যয়ন করার চেষ্টা করি, বা যেগুলো আমাদেরকে একটা ফ্রেমওয়ার্ক দেয়, অর্থাৎ যে বিষয়গুলো আমাদেরকে একটি বিশ্লেষণের একটা কাঠামো দাঁড় করা, সেইগুলোকে বলা হচ্ছে আমরা সোসিওলজিক্যাল থিওরি। আবার বলছি, বর্তমান সময়ের কথা আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, যে বর্তমানে রেপ কালচারটা বেড়ে যাচ্ছে, ধর্ষণের সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, নানা ফর্মে নানা ধরনের আমরা নতুন নতুন সংবাদ পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এটা কোনো নতুন ব্যবস্থা না, ধর্ষণটা আগে থেকেও চলে আসছে, কিন্তু বর্তমান সময়ে আকাশ সংস্কৃতি বলি বা নানাবিধ কারণে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাং রেপ থেকে শুরু করে বিভিন্ন ফর্মে ধর্ষণটা আমাদের সামনে আসছে। তাহলে এই ধর্ষণ কেন হচ্ছে, কারণটা কি, এটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি লাগবে, আমাদের একটা ফ্রেমওয়ার্ক লাগবে, যে ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা এই তথ্যগুলোকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। সেই যে ফ্রেমওয়ার্ক, যে সামাজিক প্রপঞ্চগুলোকে ব্যাখ্যা করা, বোঝা, অধ্যয়ন করা যে ফ্রেমওয়ার্কটা, সেই ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে কি সোসিওলজিক্যাল থিওরি। হ্যারিংটন কি বলছেন দেখেন, তিনি বলছেন social or sociological theory can be defined as the study of scientific ways of thinking about social life। খুবই ইম্পর্টেন্ট, দেখেন কত সুন্দর করে বলেছেন হ্যারিংটন। তিনি বলছেন কি, তার বইয়ের 2 নম্বর পেজে তিনি বলেছেন যে সোশ্যাল থিওরি হচ্ছে এমন অধ্যয়নের কোন একটা বিষয়কে, আমাদের সামাজিক জীবনের কোন একটা বিষয়কে বিজ্ঞান ভিত্তিক ভাবে অধ্যয়নের একটা ওয়ে, একটা প্রসেস হিসেবে বলতে পারি আমরা। তিনি কি বলছেন যে as a study of scientific ways of thinking about social life, অর্থাৎ আমাদের যে সামাজিক জীবন, এটা আমরা বলছি যে এই ধর্ষণ বলেন, খুন খারাপি বলেন, কিংবা অন্যান্য দুর্বৃত্ত বা বেকারত্ব বলেন, সবকিছু somehow related to our social life, our day to daily life, or daily life এর সাথে সম্পর্কিত। সুতরাং বলা হচ্ছে আমাদের যাপিত জীবনে বা প্রাত্যহিক জীবন যাপন করতে গিয়ে যেসব বিষয়গুলো আমাদের সামনে আসে, সেগুলোকে যে উপায়ে আমরা বিজ্ঞান ভিত্তিক ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, সেগুলোকেই বলা হচ্ছে যে ফ্রেমওয়ার্কটা আমরা পাচ্ছি, সেগুলোকে বলা হচ্ছে কি সোশ্যাল আর সোসিওলজিক্যাল থিওরি। তারপর বলছে it encompasses ideas about how societies change and develop, about methods of explaining social behavior, about power and social structure, class, gender and ethnicity, modernity and civilization, revolution and utopias, and numerous other concepts and problems in our social life। অর্থাৎ আমাদের সামাজিক জীবনের শ্রেণী বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য বা লিঙ্গীয় দিকগুলো নিয়ে, এথনিসিটি নিয়ে, মডার্নিটি নিয়ে, সভ্যতা নিয়ে, বিপ্লব নিয়ে, বা এই আশা বা যে বিষয়গুলো আমাদের সামাজিক জীবনের সাথে যুক্ত, খেয়াল করে দেখেন, যে বিষয়গুলো আমাদের সামাজিকতার সাথে যুক্ত, সামাজিক জীবনের সাথে যুক্ত, সেগুলোকে বলা হচ্ছে কি সোসিওলজিক্যাল থিওরি। ওকে, তারপর একটু খেয়াল করে দেখেন যে why we study classical sociological theory, খুবই গুরুত্বপূর্ণ। That means what is the importance of classical sociological theory? Classical sociological theory বৈশিষ্ট্যটা কি, কিংবা বৈশিষ্ট্যটা
গুরুত্বের জায়গাটা কি সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা জানলাম হোয়াট ইজ ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি, ডিফাইন করলাম। এখন আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে কেন আমরা এটা নিয়ে অধ্যয়ন করব, যে তত্ত্বগুলো আগে এসেছিল কেন আমরা সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে কি, the ideas articulated by classical theorists lay the foundation of sociology as a discipline। খুব গুরুত্বপূর্ণ কথা, যে চিন্তাগুলো যে আমরা ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল তত্ত্ব বলছি, সমাজ বিজ্ঞানের ধ্রুপদী তত্ত্ব বলছি, কিংবা ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি যারা ছিলেন, তাত্ত্বিক যারা ছিলেন, তাদের যে তত্ত্বগুলো ছিল সেই তত্ত্বগুলো আমরা যে সমাজ বিজ্ঞান বর্তমানে অধ্যয়ন করছি বা পড়ছি সেগুলোর একটা ভিত তৈরি করে দিয়েছিল, একটা ফাউন্ডেশন গড়ে দিয়েছিল। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। দ্যাট মিনস দোজ থিওরিজ lay the foundation of sociology as a discipline, as a separate discipline। সমাজ বিজ্ঞানকে একটি স্বতন্ত্র জ্ঞানকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওই সব তত্ত্বের যথেষ্ট ভূমিকা ছিল এবং সেই তত্ত্বগুলোই ভিত্তি তৈরি করে দিয়েছে। খেয়াল করে দেখেন, আমাদের পরিবারের ক্ষেত্রে যে ব্যক্তি আমাদের পরিবারকে একটা অর্থনৈতিক ভিত গড়ে দেয়, তাদের কথা কি আমরা বেশি মনে রাখি? সবসময় মনে রাখি। তেমনি ভাবে এখানে ওই বিষয়টা এসেছে যে যারা আপনার যে তাত্ত্বিকদের চিন্তা ভাবনাগুলো সমাজ বিজ্ঞানকে একটা সেপারেট ডিসিপ্লিন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তাদের তত্ত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলছি, the theories they put forth still guide contemporary theory and research। অর্থাৎ ক্লাসিক্যাল যে সমাজতাত্ত্বিক চিন্তা ভাবনাগুলো বলছি সেগুলো বর্তমানে যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলোকে কি করেছে? গাইড দিচ্ছে। অর্থাৎ ওই তত্ত্বগুলো ফলো করেই বর্তমান সময়ে যে তাত্ত্বিকদের আলোচনা বা তত্ত্বগুলো দিচ্ছি আমরা, সমাজকে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, তাদের চিন্তা ভাবনা থেকে আমরা এই কাজটা করছি। এরপর the concept and ideas introduced by classical theorists that help us to better understand our world today। অর্থাৎ আপনার সেই সময়কার যে চিন্তা ভাবনা, তাত্ত্বিকদের চিন্তা ভাবনা বা সেই সমকালীন পিরিয়ডের বা সময় সীমার মধ্যে যে চিন্তা ভাবনাগুলো এসেছিল, ধারণা, চিন্তা ভাবনা, যেগুলো আপনার ক্লাসিক্যাল থিওরিদের মধ্য দিয়ে এসেছে, যেগুলো সেগুলো আমাদের বর্তমানে এখন পর্যন্ত বর্তমান বিশ্বকে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তাহলে আমরা বলছি যে বেশ কিছু তাত্ত্বিকের সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। খেয়াল করে দেখেন, আমরা হয়তো নেক্সট ক্লাসে বিষয়গুলো কন্টিনিউ করব। অগাস্ট কোথের কথা যদি আমরা বলি, আপনারা জানেন অগাস্ট কোথকে বলা হচ্ছে কি? অগাস্ট কোথকে বলা হচ্ছে যে ফাউন্ডিং ফাদার অফ মডার্ন সোসিওলজি, আধুনিক সমাজ বিদ্যার জনক হিসেবে আমরা তাকে চিনি। তার অগাস্ট কমতে, এখানে আপনাদেরকে বলছিলাম আমি যে আপনাদেরকে বলছিলাম যে অগাস্ট বানানটা হচ্ছে কি AUGUST, অগাস্ট কমতে। যদি বলছি বাংলায় আমরা কি বলি? কোট। বানানটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, বানানটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কিন্তু উচ্চারণ হবে কি? খোদ। অগাস্ট কোট। বাংলা দেখবেন যে কর উপরে চন্দ্রবিন্দু দেওয়া হচ্ছে। তার ফুল নাম দেখেন অনেক বড় একটা নাম, ইসিডোরে অগাস্টি মেরিয়ে ফ্রান্কোয়েস জাভিয়ার খোদ, বড় একটা নাম। আমরা নাম রাখবো, মনে রাখবো অগাস্ট কোট। তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1798 এবং মারা গিয়েছিলেন 1857 সালে। তার মেজর পাবলিকেশন কি ছিল দেখেন? দ্য কোর্স অন পজিটিভ ফিলোসফি, ডিসকোর্স অন দ্য পজিটিভ স্পিরিট, আ জেনারেল ভিউ অফ পজিটিভিজম এন্ড লাস্ট রিলিজিয়ন অফ হিউম্যানিটি। আপনারা জানেন আমরা যখন পজিটিভিজম সম্পর্কে পড়েছিলাম সেখানে আমরা কিন্তু একটা বলেছিলাম তার একটা তত্ত্বের কথা, ল অফ দ্য থ্রি স্টেজেস এন্ড পজিটিভিজম। ঠিক আছে, আমরা কিন্তু পড়েছিলাম, বলেছিলাম যে অগাস্ট সমাজ নিয়ে ব্যাখ্যার ক্ষেত্রে তিনটা ধাপের কথা বলেছিলেন। সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করবো। বেসিক কনসেপ্ট এন্ড কন্ট্রিবিউশন আমরা এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি। দেখেন কি বলা হয়েছে কি, তার বেসিক কনসেপ্ট। প্রথমে যে বেসিক কনসেপ্ট আছে এটাকে আমরা কি বলছি? এটা হচ্ছে কি? ফার্স্ট কয়েন সোশিওলজি। তিনি সোশিওলজি থেকে প্রথম কয়েন করেন বা প্রথম আমাদের সামনে নিয়ে আসেন। তার থ্রি বেসিক মেথডস এর কথা বলেছেন, তার মেথডস এর কথা। এরপর তিনি বলেছেন ল অফ দ্য থ্রি স্টেজেস, যেটা বাংলায় বললে আমরা বলি ত্রয়ী সূত্র অথবা ত্রিস্তরের সূত্রসমূহ। পজিটিভিজম বা দৃষ্টবাদ, আমি আপনাদেরকে বলেছিলাম যখন আমরা
বর্তমান সমাজবিদ্যার যে ঐতিহাসিক যে ভিত্তিগুলো আমরা পড়ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলেছিলাম। তারপর হচ্ছে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স এন্ড সোশ্যাল ডাইনামিক্স নিয়েও তিনি আলোচনা করেছেন। আমরা আজকের ক্লাসে যেটা যে বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে বিশেষ করে তার ল অফ দ্য থ্রি স্টেজেস। খেয়াল করে দেখেন, তিনি মূলত আমাদের মানুষের চিন্তা ভাবনার উপর ভিত্তি করে বা মানুষের চিন্তা ভাবনাকে আরো বিকশিত কিভাবে হয়েছে সে ব্যাখ্যা করতে গিয়ে তিনি তিনটা স্টেজের কথা বলেছেন। সামহাও এটা কোনো আপনার এই যে ব্যাখ্যার কথা বলছি এটা একভাবে বিবর্তনবাদী একটা ব্যাখ্যার মধ্যে চলে আসে, পরে আমরা আলোচনা করছি। তিনি কি বলছেন দেখেন, কোচ আইডেন্টিফাই থ্রি বেসিক স্টেজেস, তিন ধরনের তিনটা স্তরের কথা বলেছেন, and proceeded to argue that the human mind or people through the maturation process, all branches of knowledge and the history of the world all pass successively through these three stages. অর্থাৎ জ্ঞান কিভাবে পরিতৃপ্ত হবে বা জ্ঞান একটা পরিপূর্ণতা লাভ করবে সবকিছুই এই তিনটা স্টেজের মধ্য দিয়ে যায়। আমি যদি আপনাদেরকে বলি মনে রাখতে আরো সহজ হবে, তিনি মূলত আমাদের মানব জীবনের সাথে একটা সাদৃশ্য করে দেখার চেষ্টা করেছেন। কিভাবে সেটা? প্রথম যে স্টেজের কথা বলছে সেটা বলছে থিওলজিক্যাল স্টেজ। খেয়াল করে দেখেন, থিওলজিক্যাল স্টেজ যেটাকে আপনার বাংলায় কি বলা হয়, ধর্মতাত্ত্বিক বা আপনার এইভাবে একটা বলা হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে কি মেটাফিজিক্যাল স্টেজ, তিন নম্বর হচ্ছে কি পজিটিভিস্টিক স্টেজ যেটাকে তিনি বলছেন সায়েন্টিফিক বা আপনার আমাকে বলতে পারি বিজ্ঞান ভিত্তিক যে পর্যায়ের কথা বলেছেন। খেয়াল করেন খুবই চমৎকার একটা সেটা হচ্ছে তিনি আমাদের মানব জীবনের সাথে যুক্ত করে দেখেছেন। কিভাবে? তিনি থিওলজিক্যাল স্টেজ আর ধর্মতাত্ত্বিক যে স্তরটা আছে সেটাকে তিনি বলেছেন কি, সেটাকে বলেছেন আমাদের মানব জীবনের শিশু দশার সাথে তিনি মিলিয়েছেন। অর্থাৎ আমাদের ছোটকালে আমরা অনেক কিছু চিনি, অনেক কিছু চিনি না, তাই না? আমাদের জ্ঞান বুদ্ধি তখন কিন্তু পরিপক্ক হয় না। এখন তিনি বলেছেন হিউম্যান মাইন্ড থ্রু দ্য ম্যাচুরেশন প্রসেস, যেটা আমরা অ্যাডাল্ট হলাম, মেটাফিজিক্যাল স্টেজটা আস্তে আস্তে আমরা অ্যাডাল্ট, আপনার কৈশোরটা পেরিয়ে আমরা বড় হচ্ছি এবং শেষের দিকে গিয়ে আমরা যাচ্ছি কোথায়, সেটা যাচ্ছি আমরা পজিটিভিস্টিক স্টেজে। তিনি বলেছেন যে আমরা বয়স্ক এবং প্রাপ্ত বয়স্ক কিংবা আমাদের জীবনযাপন সম্পর্কে আমরা সুন্দরভাবে ওই সময়টাকে আমরা জানতে পারি। আচ্ছা, প্রথম যে স্টেজটা থিওলজিক্যাল স্টেজের কথা তিনি বলছেন যে একটা সময় ছিল যে সময় মানুষ বস্তু পূজা করত, সে সময় মানুষ অ্যানিমিজম, আপনারা যারা 2312 অর্থাৎ রিলিজিয়াস বিলিফস এন্ড রিচুয়ালস কোর্স করেছেন সেখানেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে একটা সময় ছিল মানুষ বহু ঈশ্বরে বিশ্বাস করত, পলিথিইজমে বিশ্বাস করত। আস্তে আস্তে মানুষ এক ঈশ্বরবাদে বিশ্বাস স্থাপন করা শুরু করলো। তিনি বলছেন যে থিওলজিক্যাল স্টেজে মানুষ যারাই বেশি শক্তিশালী ছিল, অর্থাৎ তাদের কাছে যাদেরকে শক্তিশালী মনে করা হতো তাদের আরাধনা করত, তাদের আপনার কি করত, পূজা করত, তাদেরকে শক্তিশালী মনে করত। বিশেষ করে আপনার আমাদের মধ্যে যারা ভূত যারা মারা যেত তাদেরকে আরো শক্তিশালী হিসেবে ওই সময়কালীন সময়ে মানুষ তারা মনে করার চেষ্টা করত। দুই নম্বর হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজ, যেটাকে বলা হচ্ছে অধিবিদ্যাগত যে স্টেজটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মানুষদের মধ্যে যারা ঝাড়ফুঁক কিংবা যারা একটু ক্ষমতাবান, সামহাও আমরা আপনারা যারা পড়েছিলেন মনা পড়েছিলেন বা এই ধরনের কিছু আপনার ওই সময়কালীন অনেকে আপনার ঈশ্বরের যে অস্তিত্ব আছে কি আছে না এই বিষয় নিয়ে আপনার প্রশ্ন করা শুরু করে। এর পরবর্তী যে স্টেজটা আসে সেটার নাম হচ্ছে পজিটিভ স্টেজ কিংবা যেটাকে আমরা বলি দৃষ্টবাদী পর্যায়। সরি, যেটা বলছিলাম মেটাফিজিক্যাল যে স্টেজটা আছে সেই স্টেজে বিশেষ করে মেটাফিজিক্যাল যে স্টেজটা আছে সেই স্টেজের কথা একটু চিন্তা করে দেখেন। ওই পর্যায়ে আপনার মানুষ আমরা তিনি অগাস্ট ফরাসি বিপ্লব যে হয় তার আগের সময়টার সাথে তিনি যুক্ত করে দেখার চেষ্টা করেছেন। সে সময় রাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, আপনারা পড়েছেন। সে সময় হচ্ছে আপনার কি ছিল, ফিউডালিস্টিক সমাজ ব্যবস্থা ছিল, অর্থাৎ জমিদারি প্রথা ছিল, ভূমির ব্যক্তিগত মালিকানাধীন ছিল না। সেখান থেকে আস্তে আস্তে যে স্টেজে আসে সেটার নাম হচ্ছে তিনি পজিটিভ
স্টেজের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে পজিটিভিজমের যে আইডিয়াটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। হোয়াট ইজ পজিটিভিজম? খেয়াল করে দেখেন, আমরা যখন পজিটিভিজম পড়ি এর আগে বিপরীত একটা ধারা পড়েছিলাম কি আইডিয়ালিজম। মনে আছে নিশ্চয়ই আপনাদের, যে আমরা পড়েছিলাম যে আধুনিক সমাজতত্ত্বের যে উৎসটা আছে সেক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক স্তরে দুটো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একটা হচ্ছে আইডিয়ালিজম, আর হচ্ছে কি ইম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ পড়েছিলাম, যেটা পরবর্তী পর্যায়ে হচ্ছে পজিটিভিজম। তাহলে আইডিয়ালিজমের মূল কথা কি ছিল? তারা স্পিড কিংবা আপনার যেটাকে বলা হচ্ছে যে আইডিয়ার ভূমিকা, অর্থাৎ আমাদের বাস্তবিক যে জীবন ফিজিক্যাল যে ওয়ার্ল্ডটা আছে সেটা বোঝার ক্ষেত্রে তারা আপনার সেন্স পারসেপশনকে বেশি গুরুত্ব দিয়েছিল, চিন্তাকে আইডিয়াকে বেশি গুরুত্ব দিয়েছিল, আপনারা জানেন। এর পরবর্তী সময় আমরা হেগেলের কথা নিয়ে এসেছিলাম, তিনি সেখানে আপনার স্পিরিটের ধারণা নিয়ে এসেছিলেন এবং হেগেলের প্রথম ব্যক্তি যিনি হচ্ছে আপনার আইডিয়ালিজমকে বা আইডিয়াকে তিনি অতীত ইতিহাস বর্তমানের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন, যার কারণে ঐতিহাসিক ডেভেলপমেন্টগুলো বা বিকাশগুলো হয়ে থাকে বলে তিনি মনে করতেন। খেয়াল করে দেখেন সেখানে যেখানে আইডিয়ার অর্থাৎ চিন্তার মূল কথাটা চলে এসেছিল, সেখানে পজিটিভিজম বলছে কি বলছে? পজিটিভিজম ডিসক্রাইবস অ্যান অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ সোসাইটি। এটা এমন একটা অ্যাপ্রোচ কিংবা একটা পদ্ধতি যেটার মধ্য দিয়ে সমাজকে আমরা অধ্যয়ন করতে পারি। কি অ্যাপ্রোচটা কি? দ্যাট স্পেসিফিক্যালি ইউটিলাইজেস সায়েন্টিফিক এভিডেন্স, যেটা সমাজকে বোঝার ক্ষেত্রে বিজ্ঞানিক বা বিজ্ঞান ভিত্তিক এভিডেন্স অর্থাৎ কি প্রমাণটাকে ব্যবহার করছে, লাইক এক্সপেরিমেন্টস পরীক্ষণটা, স্ট্যাটিস্টিক্স কিংবা এটাকে আমরা কি বলি স্ট্যাটিস্টিক্সে বলি হচ্ছে আমরা পরিসংখ্যান অ্যান্ড কোয়ালিটেটিভ রেজাল্টস টু রিভিল আ ট্রুথ অ্যাবাউট দ্য ওয়ে সোসাইটি অপারেটস অ্যান্ড ফাংশনস। কারণটা কি বা কেন করতে চায়? ওটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সমাজ বিজ্ঞানীরা সমাজকে কিভাবে অপারেট হচ্ছে, কিভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে ফাংশন বা কার্যক্রম চলছে সেটা বুঝতে চান। তাহলে পজিটিভিজম কি করতে চান? অর্থাৎ দৃশ্যবাদে কি বলা হচ্ছে? বলা হচ্ছে সমাজকে দেখার বিজ্ঞান ভিত্তিক একটা দৃষ্টিভঙ্গি, যেখানে বৈজ্ঞানিক যে প্রমাণ স্বরূপ যেটা বলছে সায়েন্টিফিক এভিডেন্সের কথা বলছে, যেটা হচ্ছে এক্সপেরিমেন্ট কিংবা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান কিংবা আপনার কোয়ালিটেটিভ রেজাল্টস, এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলোর সাহায্যে কি রিভিল করতে চাচ্ছে, আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছে কি টু রিভিল আ ট্রুথ অ্যাবাউট দ্য ওয়ে সোসাইটি অপারেটস অ্যান্ড ফাংশনস। একটা সমাজ কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করছে বিজ্ঞান ভিত্তিক পথে। তাহলে পজিটিভিজমের বেশ কয়েকটা প্রিন্সিপাল আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। একটা হচ্ছে যে 5 প্রিন্সিপাল অফ পজিটিভিজম। একটা বলছে দ্য লজিক অফ ইনকোয়ারি ইজ আইডেন্টিক্যাল অ্যাক্রস অল ব্রাঞ্চেস অফ সায়েন্স। অর্থাৎ বলছে যে বিজ্ঞানের যে দিক নির্দেশনাগুলো আছে বা লজিকটা আছে, অনুসন্ধানের যে যুক্তিটা হবে সেটা সব ক্ষেত্রেই প্রয়োগ করতে হবে বা প্রয়োগযোগ্য হবে। নাম্বার 2 বলছে কি দ্য গোল অফ ইনকোয়ারি ইজ টু এক্সপ্লেইন, প্রেডিক্ট অ্যান্ড ডিসকভার। এই গোলটা কি থাকবে? অনুসন্ধানের কি থাকবে হচ্ছে আমরা কোনো বিষয়কে এক্সপ্লেইন করব, অর্থাৎ বিশ্লেষণ করব, ভবিষ্যৎবাণী করব, অনুসন্ধান করব। নাম্বার 3, রিসার্চ শুড বি অবজার্ভ এম্পিরিক্যালি উইথ হিউম্যান সেন্সেস। অর্থাৎ যে কোনো গবেষণাকে প্রায়োগিকভাবে গবেষণা করতে হবে, অর্থাৎ অন দ্য গ্রাউন্ডে যে ফিল্ড ওয়ার্ক করে গবেষণা করতে হবে, সেক্ষেত্রে হিউম্যান সেন্সটাকেও কাজে লাগাতে হবে। 4th বলছে কি সায়েন্স ইজ নট দ্য সেম অ্যাজ কমন সেন্স। অর্থাৎ আমরা কমন সেন্স ব্যবহার করতে পারি, বাট বিজ্ঞান শুধু কমন সেন্স ভিত্তিক নয়, বিজ্ঞান মূলত এক্সপেরিমেন্ট বেসিস। খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান কি? এক্সপেরিমেন্ট বেসিস। আপনার পরীক্ষণ করতে হবে। এই যে আমাদের জ্বর হলে আমরা অনেকে কোভিড টেস্ট করছি, কারণটা কি? কারণটা হচ্ছে এটাই বিজ্ঞানিক। আপনার মাথায় জ্বর থাকবে বা অন্যান্য উপসর্গ থাকতে পারে, যতক্ষণ না পর্যন্ত ব্লাড কিংবা অন্যান্য পরীক্ষণের মধ্য দিয়ে আমরা নিশ্চিত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে আই এম কোভিড পজিটিভ, বলতে পারছি না আমরা। কারণ বিজ্ঞান বলছে সায়েন্স ইজ নট দ্য সেম অ্যাজ কমন সেন্স। কমন সেন্স আর সায়েন্স এক নয়। সায়েন্স শুড বি at lastly science should be judged by logic and remain free of values। অর্থাৎ বিজ্ঞানটাকে আপনাকে আমাকে বুঝতে হবে কি দিয়ে? আমাদের বিচার বুদ্ধি দিয়ে বুঝতে হবে না, আমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে, প্রমাণ দিয়ে বুঝতে হবে, and remain free of values, যেখানে আমার মূল্যবোধটা কি চাপিয়ে দিতে পারবো না। পরীক্ষা নিরীক্ষণের মধ্য দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে বিজ্ঞান।
তাহলে একটু যদি সাম আপ করি, আমরা অগাস্ট কোচ সম্পর্কে জানলাম। তিনি 1798 সালে জন্মগ্রহণ করে 1857 সালে মারা গিয়েছেন। তার মেজর পাবলিকেশনস 4টা দেখলাম আমরা। দ্য কোর্স অন পজিটিভ ফিলোসফি, ডিসকোর্স অন দ্য পজিটিভ স্পিরিট, আ জেনারেল ভিউ অফ পজিটিভিজম, রিলিজিয়ন অফ হিউম্যানিটি জানলাম। তারপর হচ্ছে তার বেসিক আইডিয়া সম্পর্কে জানলাম। তার মধ্যে হচ্ছে যে ল অফ দ্য 3 স্টেজেস এন্ড পজিটিভিজম সম্পর্কে আমরা আলোচনা করছি। 3টা পর্যায়ে বলছি। একটা থিওলজিক্যাল স্টেজ, যেটাকে বলছি ধর্মতাত্ত্বিক স্তর, মেটাফিজিক্যাল হচ্ছে অধিবিদ্যাগত স্তর, এন্ড পজিটিভিস্টিক স্টেজ যেটাকে আমরা বলছি দৃষ্টবাদী, বা যেটাকে বলছে আপনার 3 নাম্বারটা বলছি কি সায়েন্টিফিক এভিডেন্স থাকতে হবে, বিজ্ঞান ভিত্তিক গবেষণা হতে হবে। এটা হচ্ছে আমাদের অগাস্ট কোচ সম্পর্কে আজকে আলোচনা। আমরা নেক্সট ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন কার্ল মার্ক্সের আলোচনা, বিশাল এক আলোচনা। এরপরে হচ্ছে আমরা এমিল ডুরখেম সম্পর্কে জানার চেষ্টা করব। তারপরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনাদের রেফারেন্সে খুব চমৎকারভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে কোন বিষয়গুলো আমাদের কোন কোন জায়গা থেকে আমরা পড়তে পারি। কয়েকটা ওয়েবসাইটের নামও চমৎকারভাবে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি আপনাদের সবাইকে সুযোগ দিতে চাই, আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা অবশ্যই আমি আপনাদেরকে আপনারা আনমিউট করে কথা বলতে পারেন প্লিজ। জি, আপনারা শেয়ার করতে পারেন আপনাদের কোনো আইডিয়া থাকলে। কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারেননি এরকম? জি না স্যার। স্যার মেটাফিজিক্সটা একটু আরেকবার বলেন স্যার। হ্যাঁ, মেটাফিজিক্যাল স্টেজটা হচ্ছে বাংলায় আমরা যেটা করছি হচ্ছে অধিবিদ্যাগত স্টেজ, অর্থাৎ যেটাকে তিনি আমাদেরকে কৈশোরের যে অবস্থা আছে সামহাও এটার সাথে রিলেট করার চেষ্টা করেছেন। যে কিশোরে দেখেন আমরা ছোটকালে ছোট বয়সে আমরা কি করি, ছোট বয়স হচ্ছে আমরা বেশ কিছু বিষয় আমরা জানার চেষ্টা করি, তাই না? মানে কিউরিয়াসিটি আমাদের মধ্যে থাকে, বড় হতে থাকি, এরপর হচ্ছে আমরা বড় হতে শুরু করি এবং আমরা অন্য বিষয়গুলো জানার চেষ্টা করি। তাহলে একটু বলি, প্রথম পর্যায়ে ছিল কি মানুষের সময় হচ্ছে অতি প্রাকৃতিক শক্তি কিংবা স্পিরিট বা এই বেশ কিছু বিষয়ে তারা বিশ্বাস স্থাপন করত। তৎকালীন যে আপনার সমাজ ব্যবস্থা ছিল, আমরা যেটা বলছিলাম যে খ্রিস্টান ধর্ম মধ্য দিয়ে যে সমাজ ব্যবস্থাটা ছিল, এবং এই সমাজ আপনারা জানেন যে হচ্ছে তৎকালীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠান একটা নতুন একটা খ্রিস্টান ধর্মের মধ্যে একটা গ্রুপ আপনার আমাদের সামনে আসে। ওই যুগের কথা যেটাকে আমরা বলছি, আপনার মনে আছে নিশ্চয়, যেটা বলছি হচ্ছে আপনার ফরাসি বিপ্লবের আগের যে পর্যায়টা ছিল সমাজের ক্ষেত্রে, সে পর্যায়ের কথা আমি একটু বলার চেষ্টা করছি। যে ওই সময় হচ্ছে আপনার বিজ্ঞানের চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসে। সামহাও অধিবিদ্যাগত যে পর্যায়টা আছে ওই সময় বা একটু আকৃষ্ট করে আমরা ওটাকে বলতে পারি হচ্ছে যে যে সময় আমাদের এজ অফ এনলাইটেনমেন্টটা আস্তে আস্তে শুরু হলো। সে সময়ে আপনার ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা শুরু হয়। তারপর হচ্ছে সংগঠিত ঘটনাবলী বৈজ্ঞানিক যুক্তি অথবা কার্যকারণ নির্ভর যুক্তি দিয়ে বিশ্লেষিত হতে থাকে। ইউরোপে বিজ্ঞানের এই ধারণাকে যে জনপ্রিয় করে তুলেছেন কারা, ভলতেয়ার, তাই না, রুশো, তাদের কথা আমরা রুশো, মন্টেস্ক্রো, ঠিক আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি প্রোটেস্ট্যান্ট আন্দোলনের যে ভিত্তিটা ছিল তার মধ্যে, তার ফলে খ্রিস্টান ধর্ম যে ক্যাথলিক যে ধর্ম তৎকালীন ছিল তারা একটা কি পায়, একটা বাধা পায়, বা একটা সামাও এটাকে অনেকে নেতিবাচক দর্শনের ভিত্তি হিসেবে বলার চেষ্টা করেছেন। ঠিক আছে, সেজন্য আপনার ধর্মতাত্ত্বিক এবং ওই যুগের চেয়ে একটু খানিকটা আলাদা ছিল, কারণ অতীত সম্পর্কে কোনো সাধারণ দৃষ্টিভঙ্গি ছিল না, ভবিষ্যৎ সম্পর্কেও কোনো সুস্পষ্ট কোনো অনুধান, কিংবা বলা হতো যে ওই সময়ের শিল্পকলাটা ছিল একটা লক্ষ্যহীন। ঠিক আছে, এই ধরনের বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো কিনা পরবর্তীতে আপনার যেটা ফরাসি বিপ্লব, তারপরে হচ্ছে আপনার বিজ্ঞান ভিত্তিক সমাজকে গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আপনাদের মনে আছে কিনা মাহফুজা কিংবা জান্নাত, আপনাদের মনে আছে কিনা আমরা পড়েছিলাম যে হচ্ছে অ্যানিমিজম পড়েছিলাম, অ্যানিমিটিজম পড়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? যে হচ্ছে যে অ্যানিমিজমে হচ্ছে সর্বপ্রাণবাদ, সবকিছুতেই যে ঈশ্বর আছে, এই ধরনের একটা মতামত ছিল। জি স্যার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের খানিকটা আলোচনা। আপনাদের যদি আর কারো প্রশ্ন থাকে।
আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, সম্ভবত নেই। আচ্ছা, আপনারা আর এখানে ধর্মতান্ত্রিক স্তর যে আছে এইটার ভিতর থেকে মানে এখানে থাকবে, প্রশ্ন থাকবে নাকি? হ্যাঁ, হতে পারে, প্রশ্নটা এরকম হতে পারে যে কোনটি থিওলজিক্যাল স্টেজের বৈশিষ্ট্য, অর্থাৎ ধর্মতাত্ত্বিক স্তরের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ধর্মতাত্ত্বিক স্তরটা অ্যানিমিজমের যে ধারণাটা ছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই, সর্বপ্রাণবাদ, আত্মায় যে বিশ্বাস করছিল, তাই না? ওই যে পর্যায়টার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন। স্যার এইটাই কি মানে তাত্ত্বিকদের সম্পর্কে নেওয়া প্রথম ক্লাস? না না, আমরা তো সেন্ট অগাস্টিন নিয়ে কত ক্লাস আলোচনা করেছি। ও হ্যাঁ হ্যাঁ, ওইটা করছিলাম, একটা ক্লাস স্যার আমি মিস করছি। হ্যাঁ, এর আগের ক্লাসে আমরা সেন্ট অগাস্টিন নিয়ে এর আলোচনা, জন্য আজকে অগাস্টিন নিয়ে আলোচনা করলাম। এরপরে বা মাঝে আরো স্যার আমাদের একটা প্রেজেন্টেশন নেওয়ার কথা ছিল স্যার, আপনি কি যাকে ইচ্ছা সব টপিক থেকে দিবেন, না যার যা অ্যাসাইনমেন্ট ছিল ওইটাই তো থাকবে? অবশ্যই জি স্যার। অবশ্যই এটা জিজ্ঞেস করার স্বাভাবিকভাবে, আমাকে যদি এক বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়, আর এক বিষয়ে যদি প্রেজেন্টেশন করতে বলা হয়, তাহলে এটা তো ওয়াইজ প্রেজেন্টেশন হবে, তাই না? সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? আচ্ছা, জাহাঙ্গীর, আপনার যে বন্ধু বান্ধব যারা আছে প্লিজ তাদেরকে জয়েন করতে বলবেন। আপনারা জয়েন করবেন। স্যার আমি তো ওদের স্যার অ্যাড করেছি, আর ওরা ক্লাস করে না। আমি ওদেরকে মানে দিনা আপনার, তারপরে শারমিন, সুমাইয়া, ওদের আমি সবাইকে নিজে থেকে অ্যাড করছি আর বলছি যে ক্লাসগুলা করার জন্য, কিন্তু ওরা স্যার তেমন মানে এটাকে ওইভাবে অগ্রাধিকার দেয় না। এখন আমার যতটুকু বলার স্যার আমি বলছি, আপনি এর আগে আমাকে যা ওকে, থ্যাংক ইউ জাহাঙ্গীর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলেছেন, এটাই ইনাফ। যারা দিবে না বা যারা করবে না সেটা তারা বুঝবে পরে আমার সাথে, সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা জয়েন করেছেন বলে। আল্লাহ হাফেজ। আজকে আমরা এখানে শেষ করছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা সবাই একটু ভালো থাকার চেষ্টা করব, সবাই সবার জন্য দোয়া করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।